গ্রামের বর্তমান নাম বগলাপুর। এই ধরনের অদ্ভুত নাম কেন, কি বা এর অর্থ অনেকেই জানে না। কেবল হাতে গোনা এলাকার কিছু বৃদ্ধ মানুষেরা বলেন, অনেক দিন আগে এখানে এক জমিদারের শাসন ছিল। তার মস্ত বড় মহল। গ্রামের ওই পূবকোণের জঙ্গলের ভেতরে ওই যে ভাঙাছোড়া বাড়িখান, ওইটি তাদেরই কুলদেবী ছিলেন মা বগলা। শোনা যেত তিনি নাকি বড় জাগ্রত ছিলেন। আমার মনে হয় সেই থেকেই এলাকার নাম বগলাপুর। তবে এই বিষয়ে জোর দিয়ে কিছু বলা যায়নি। সত্যি কালের করাল থাবা মোক্ষম আঘাত এনেছে ওই জমিদার মহলে। ইট কাঠ পাথর বেরিয়ে অস্থি চর্মসার কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে এককালের সেই দুর্দণ্ড প্রতাপ জমিদার মহল। চারপাশের ঝোপঝাড় জঙ্গল একটু একটু করে ঘিরে ধরেছে ওই ধ্বংসাবশেষকে। গ্রামের কেউ ভয়ে ওদিকে যায় না। সমস্ত রকম বিষধর সাপের আঁকড়া ওই ভগ্নপ্রায় মহল। তাছাড়াও নাকি অন্য ভয়ও আছে। কিন্তু মানুষের লোভ এক ভয়ানক জিনিস। জাগতিক কিংবা অজাগতিক কোনো ভয়কে সে তোয়াক্কা করে না। তাই তো বগলাপুর গ্রাম সহ বাকি আশেপাশের গ্রামে এতদিন ধরে যে রটনা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে প্রাচীন জমিদার মহলে গুপ্ত ধনসম্পদ রাখার, তারই পিছনে ধাওয়া করে ও মহলে এসে হাজির হয়েছে একের পর এক লোভী মানুষেরা গুপ্তধন খুঁজতে। কিন্তু ভগ্নপ্রায় ওই মহল তাদের সকলকে গিলে খেয়েছে। পার্থিব জগতে তারা আর ফিরে আসতে পারেনি। তবে লোভ কিন্তু মরে না। সে হাওয়ায় ভেসে অদৃশ্য পিশাচের মতো ঘুরে ঘুরে বেড়ায়। সুযোগ আর সময় বুঝে ঝপ করে ঢুকে পড়ে কোনো হতভাগ্য মানুষের শরীরে। তারপর ধীরে ধীরে তার জীবনকে নরক বানিয়ে তাকে দিয়ে সমস্ত কুকর্ম করিয়ে তার জীবনী শক্তি শুষে খেয়ে ছিবড়ে শরীরটা ফেলে রেখে লোভরূপী সেই পিশাচ বেরিয়ে পড়ে অন্য কোনো শিকারের উদ্দেশ্যে। ওই যে দেখুন, তারই তাড়নায় আজ ভগ্নপ্রায় জমিদার মহলের সিংহদ্বারের কাছে কেমন এক চক্ষু লোভ নিয়ে এসে দাঁড়িয়েছে লোকটা। অমাবস্যার ঘন কালো অন্ধকার কালো চাদর দিয়ে মুড়ে রেখেছে চরাচরকে। রাতচরা পাখিরা ভয়ার্ত স্বরে ডেকে ইতিউতি উড়ে যাচ্ছে। ঝিঁঝিদের অবিরাম ডাকের মাঝে দূর থেকে এক আধটা শেয়ালকে গলা তুলতে শোনা যায়। এমনই এক জমাট বাঁধা দৃশ্যপটে হঠাৎই জ্বলে উঠল আলো। টর্চের আলোটা এদিক ওদিক ঘুরে এসে স্থির হল জমিদার মহলের সিংহদ্বারের ওপর। একটা ভারী তালা ঝুলছে সেখানে। তবে তার অবস্থাও তথৈবচ। লালচে বাদামি মোর্চে তার সারা গায়ে বার্ধক্যের ছাপকে সুস্পষ্ট করে তুলেছে। টর্চের আলোটা এবার ঘুরে বাঁদিকে গেল। সেখানে পাঁচিলের এক অংশ ভেঙে খসে পড়েছে। সেইটার ওপর আলোটা কিছুক্ষণ স্থির থেকে এবার সেটা এগিয়ে গেল ওই ভাঙা অংশটার দিকে। প্রথমে ঠং শব্দে শাবল, তারপর কোদাল, তারপর ভাঙা পাঁচিল টপকে ভেতরে এসে পড়ল রতনের কালো শরীরটা। আজ রাতে ওই গুপ্তধন যদি আমি পেয়ে যাই, তাহলে কাল সব তেনা মিটই দে এখান থেকে কেটে পড়ব। না হলে ওরা যদি জানতে পারে জোয়াই আমি যা হেরেছি তাতেও আমার না, তাহলে আমার গলা কেটে নদীর জলে ভাসায় দেবে। টর্চ জেলে চারিধারটা ভালো করে আরও একবার দেখে নিল রতন। ভাঙাচোরা ইমারতের গা বেয়ে সাপের মতো এঁকে বেঁকে উঠে গিয়েছে লতা পাতার দঙ্গল। সবজিটি রঙের ছ্যাতলা ইট কাঠ চুন সরকির রঙকে ঢেকে দিয়ে সবটাই প্রায় সবুজ করে নিয়েছে।
রতনের ছুড়ে দেওয়া টর্চের আলোটা এদিক ওদিক ঘুরতে ঘুরতে এবার একটা জায়গায় স্থির হয়ে গেল। সেদিকেই 2 পা এগোলো রতন। দেখি তো এ কোনো মন্দির বলি মনে হচ্ছে, কিন্তু এত পুরনো জায়গা, চারিদিকে ঝোপঝাড়, আগাছার জঙ্গল, কিন্তু তাইর ভেতরে এ মন্দিরের চাতাল, এর আশপাশ এত পরিষ্কার থাকে কি করে? থেয়ালে এতটুকু ছেঁতলা নাই, এ কি করে সম্ভব? তাহলে কি এদিক পানে কেউ আসে? রতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এসবই ভাবছে, হঠাৎ কি যেন তার পায়ের উপর দিয়ে সরে যায়। একটা শীতল স্পর্শে চমকে ওঠে রতন। বাপরে! এক লাফে পিছনে সরে পায়ের দিকে টর্চ মারে। হাঁটু সমান উঁচু উঁচু ঘাস আর আগাছার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে। টর্চের আলো সেসব ভেদ করে মাটি পর্যন্ত তার পায়ের কাছে পৌঁছায় না। ঢোক গিলে আলোটা এবার সে এদিক ওদিক ঘোরায়। না, দাঁড়াই থাকলে চলবে না, কাজে লাগতে হবে। কিন্তু কোন দিক দিয়ে যে খোঁজা শুরু করব? মনে হচ্ছে মন্দিরের ভিতরে কিছু পাওয়া যাবে। আগে ওর দরজাটা ভেঙে ওর ভিতরে কি আছে দেখি, তারপর বাকি কথা ভাববো। এই ভেবে রতন মাটি থেকে কোদাল আর শাবলটা তুলে নিয়ে মন্দিরের দিকে এগোতেই যাবে, এমন সময় হঠাৎ তার বাঁ দিকে একটা খসমস শব্দ হয়। শুকনো ঝোপঝাড় নড়ে ওঠার শব্দ। রতন সঙ্গে সঙ্গে ঘুরে সেদিকে টর্চের আলো ছুড়ে দেয়। আলোটা যেদিকে গিয়ে পড়েছে সেদিক থেকে বাড়ির অন্দরমহল শুরু হয়। লতা জাতীয় গাছপালায় সবকিছু ঢাকা। ওদিকটায় ঝোপঝাড়গুলোও যেন একটু বেশি উঁচু। একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় কোমর সমান তো হবেই। রতনের টর্চের আলোটা সেই ঝোপঝাড়ের মাথা ছাড়িয়ে উল্টো দিকের একটা শ্যাওলা ধরা দেওয়ালে গিয়ে বাড়ি খেল। এটুকুর মধ্যে সন্দেহজনক তো কিছুই তার চোখে পড়ছে না। নিজেরই শোনার ভুল হবে ভেবে আলোটা সেদিক থেকে ঘুরিয়ে এনে আবারও মন্দিরের দিকে এগোতেই যাবে, আবারও খসমস করে ঝোপঝাড় নড়ার শব্দ। আগেরবার যেদিক থেকে এসেছিল এবারও সেদিক থেকেই এলো। সঙ্গে সঙ্গে আলো ছুড়ল রতন। আবারও কিছু নেই। কিছুই যখন নেই, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? আচ্ছা, ঝোপঝাড়ের মধ্যে কেউ ঘাপটি মেরে বসে নেই তো? হঠাৎ কেমন যেন ভয় করল রতনের। গাটা শিরশির করে উঠল। একটা ভাবনা মনের মধ্যে অকস্মাৎ মাথা চাড়া দিল। তারই মতো যদি কেউ তার আগে এখানে এসে ঘাপটি মেরে বসে থাকে, আর সংখ্যায় যদি তার থেকে অনেক বেশি হয়, তাহলে কি করবে সে? এমনটা হওয়া তো অস্বাভাবিক কিছু নয়। এ জায়গায় যে গুপ্তধন আছে সে খবর শুধু তাদের গ্রাম কেন, আশেপাশের সমস্ত গ্রামে ছড়িয়ে আছে। এই নির্জন পরিবেশে কোনো ডাকাত দলের হাতে যদি পড়ে, তারা তো তাকে এখানে মেরে পুঁতে রেখে গেলেও কাক পক্ষীতেও টের পাবে না। না 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 না, এসব কিছুই না, সবই আমার মনের ভয়। ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে। হ্যাঁ, এই বলে নিজের মনকে সাহস জোগালো সে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য টর্চটা উঁচিয়ে রেখেই তার সুইচটা বন্ধ করল। সঙ্গে সঙ্গে অন্ধকারে ঢেকে গেল চারপাশ। আর ঠিক তারপরেই আবারও নড়ে উঠল ঝোপঝাড়। তৎক্ষণাৎ সুইচ চাপল রতন। আলোটা পুনরায় গিয়ে বাড়ি খেল উল্টো দিকের আগাছায় ভরা দেওয়ালটায়। আশ্চর্য, শব্দটা আলো জ্বালালি আর হয় না যে। এই, এটারে ভয় দেখাচ্ছিস আমারে? কথাটা বলার সাথে সাথে তার ছুঁড়ে দেওয়া আলো যে ঝোপঝাড়গুলোর মাথার ওপর দিয়ে গিয়েছে তাদেরই একটা খুব মৃদুভাবে তুলল। তবে এবার আর শব্দ হলো না। নড়াচড়াটা রতনের নজরে পড়ল। তৎক্ষণাৎ সে বেশ কড়া সুরে বলে উঠল, তবে রে বেটা, আমারে ভয় দেখিয়ে ভাগানোর চেষ্টা? সাহস থাকলে সামনে আয় দেখি। এই বলে এক হাতে শাবলটা উঁচিয়ে আর এক হাতে টর্চের আলোটা তাক করে রাখল সেই দিকে। কয়েক মুহূর্ত কিছু হচ্ছে না দেখে
রতন শাবল উঁচিয়েই ঝোপঝাড় ভেঙে এক পা করে এগোতে থাকলো শব্দটা যে ঝোপ থেকে এসেছে সেই দিকে। দুপা এগোতেই হঠাৎ আবার দুলে উঠল ঝোপটা। তারপর দুলুনিটা পরপর ঝোপের ভেতর দিয়ে খুব দ্রুত এগিয়ে আসতে থাকলো রতনের দিকে। চোখের পলক ফেলার আগেই ঝোপের আড়াল রেখে কেউ যেন ছুটে এসে রতনের শরীরটাকে প্রবল এক ধাক্কা মারল। রতন সচেতন থাকলেও এত শক্তিশালী হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। হাতের শাবল আর টর্চ এদিক ওদিক ছিটকে গেল, আর তার শরীরটা প্রায় 10 হাত দূরে ভাঙা পাঁচিলটার ওপরে গিয়ে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে পাঁচিলের একটা বড় অংশ ভেঙে এসে পড়ল তার মাথার উপর। সম্পূর্ণরূপে চেতনা হারাতে হারাতে ছিটকে পড়া জ্বলন্ত টর্চের আলোটায় রতন দেখল ঝোপঝাড়গুলো নিজে থেকেই দুপাশে একটু একটু করে ভাগ হয়ে মাঝখানে একটা সরু পথ তৈরি করছে, আর সেই পথ বেয়ে হেঁটে আসছে একটা বেটে খাটো অবয়ব, যার লম্বা গলাটার উপর কোনো মাথা নেই। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন গল্প কথা অরিজিনালসের আরও একটি নিবেদন। আজকের গল্পটি লিখেছেন রিমা গোস্বামী। ইতিপূর্বে ওনার লেখা আরও বেশ কয়েকটি গল্প গল্প কথা ইউটিউব চ্যানেল থেকে পরিবেশন করা হয়েছে। যারা শোনেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে গল্পের লিংক সংগ্রহ করতে পারেন। যে সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমাদের এই গল্প প্রথমবারের জন্য পৌঁছাচ্ছে তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনবেন। কথা দিচ্ছি হতাশ হবেন না। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আপনারা শুনবেন রিমা গোস্বামীর কাহিনী দেবী বগলার কোপ। লিসেন, আমাদের 2 দিন এখানে কষ্ট করতেই হবে। ইটস এ হিউজ প্রপার্টি। এত বড় সম্পত্তি বিক্রি করাটা তো আর সোজা কাজ নয়। তারপর শুধু বিক্রি করলেই হবে না। আমি এই জায়গার ব্যাপারে খোঁজ খবর করে জেনেছি এখানে নাকি হিডেন ট্রেজারের রুমার আছে। সেটা ইনভেস্টিগেট না করে এ সম্পত্তি বিক্রি করব কি করে? আই এম শিওর কিছু তো আছে, আর যা আছে উই হ্যাভ টু ফাইন্ড আউট। সেটার জন্য এখানে থাকাটা খুব ইম্পর্টেন্ট। ফ্লোরা উৎসর কাঁধে মাথা রেখে বলল, একটু কেমন লাগছে, তাছাড়া আর কিছু না। নতুন দেশ, নতুন জায়গা, and it's haunted. সম্প্রতি বগলাপুর পঞ্চায়েত প্রধানের কাছে এক ছেলে এসে হঠাৎই দাবি করে বসে বগলাপুর গ্রামের ওই ভগ্ন মহল ও তার পার্শ্ববর্তী এলাকার দাবিদার নাকি সে। এসব সম্পত্তি তার উত্তরাধিকারী সূত্রে পাওনা। তার নাম উৎস রায়চৌধুরী, আর সেই জমিদার বংশেরই নাকি একমাত্র জীবিত উত্তরাধিকারী। সে গ্রিসে বড় হয়েছে, তার বাবাও ওখানে বেড়ে উঠেছেন। ওনার কাছ থেকেই একটা তৈলপত্র পায় উৎস, সেখানেই এই জমিদার বাড়ির উল্লেখ ছিল। যদিও পঞ্চায়েত প্রধানের কোনো আগ্রহই ছিল না ওই ভৌতিক সম্পত্তির ওপর, কিন্তু কেউ এসে কিছু দেখালেই তো আর তাকে সেই সম্পত্তির মালিক বিবেচনা করা যায় না। তাই বিষয়টাকে আইনিভাবে দেখার কথা বলেন তিনি। কথা মতো কিছুদিনের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া করেও শেষমেশ প্রমাণ হয় কোনো এক বংশধরের কন্যা সন্তান, যে সম্ভবত ইংরেজকে বিবাহ করার সুবাদে জমিদার বাড়ি থেকে বঞ্চিত হয়ে দেশ ছাড়েন, তারই সন্তানের বংশজ এই উৎস। প্রশ্ন অবশ্য উঠেছিল যে মেয়ের ঘরের ছেলে নিজের পদবি ছেড়ে রায়চৌধুরী পদবি ব্যবহার করবে কেন।
আর এসব তৈলপত্রই বা কি করে পাবে সে? তখনই মোক্ষম অস্ত্রটা দেগেছিল উৎস রায়চৌধুরী। জমিদার কালী বল্লভ রায়চৌধুরীর শিলমোহর দেওয়া তার নায়েবের একটি চিঠি পেশ করেছিল সে। সেই চিঠির সময়কাল বিচার বিবেচনা করে, চিঠির কাগজের নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে, সর্বোপরি চিঠিতে উল্লেখিত বিষয় নিয়ে কোর্টে একাধিক পর্যালোচনার পর সমস্ত জট কেটে যায়। সেই চিঠিতে কিছু তথ্য দিয়ে গিয়েছিলেন তৎকালীন জমিদার কালী বল্লভের নায়েব প্রসন্নকান্তি মুন্সী। চিঠিটা ছিল এইরূপ: প্রণম্য গিরিজা দেবী, আমি আপনাদের জমিদারির সেবায় শ্রী প্রসন্নকান্তি মুন্সী। আপনার দাদার জমিদারি বর্তমানে আমি নায়েব হিসেবে সামনে এসেছি, কিন্তু সম্প্রতি কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ায় আমাকে আপনাকে এই পত্র পাঠাতে হচ্ছে। আমি জানি না সত্যিই কি পত্র সঠিক ঠিকানায় কোনোদিন পৌঁছবে। যদি পৌঁছয় তো আমার একান্ত অনুরোধ রইবে আপনি আপনার বংশের কাউকে কখনো এখানে পাঠাবেন না। আপনার বংশ অভিশপ্ত হয়েছিল বছরখানেক আগে। দেবী বগলার মন্দির চিরতরে বন্ধ হয়েছিল। আপনার বৌঠান কনকলতা আত্মহননের পর তারই ছোট বোনকে জমিদারবাবু বিবাহ করেন। সেই সূত্রে তার যে সন্তান হয় তার বগলা মায়ের বলির সময় মৃত্যু হয়। তারপর এই পরিবার অভিশাপের শিকার হয় ও বর্তমানে আপনার বড় দাদা কালীবল্লভ রায়চৌধুরীও মারা গেছেন। আমি জমিদারি বন্ধ করে সেখান থেকে সরে আসার আগে আপনার পাঠানো শেষ পত্র সাথে এনেছিলাম। মনে হয়েছিল ঠিকানার প্রয়োজন আগামী দিনে পড়তে পারি, আর হলেও তাই। কিছুদিন ধরে আমি স্বপ্নে দেখতে পাই জমিদার বাবুকে। উনি ভাবেন ওনার সম্পদ আমি গ্রাস করতে চাই, কিন্তু আমি কখনোই মনিবের সম্পদ দখল করার কথা ভাবিনি। তাই আপনাকে জমিদারির উইলের তৈলপত্রখানি পাঠিয়ে দায়মুক্ত হলাম। তবে করজোড়ে নিবেদন, কিছুতেই আপনারা এখানে পা রাখবেন না। জমিদারির অধিকারী আপনারা হলেন এখন থেকে, কিন্তু ভুলেও এর ভোগ দখল নিতে আসবেন না। আমি বাবা বিশ্বনাথের কাছে আশ্রয় নিতে যাওয়ার আগে শেষ কর্তব্য করে গেলাম। ইতি নায়েব প্রসন্নকান্তি মুন্সী। ইংরেজ সাহেবের প্রেমে পড়ে দেশ ছেড়ে এসেছিল গিরিজা, তাই তাকে ত্যায্য করে তার দাদা। এমনিতেও কন্যা সন্তানের ওই বংশে কোনোদিনই কোনো মূল্য ছিল না। নায়েব মশাই চোখ বোঝার আগে সম্পত্তি হস্তান্তরের জন্য এগুলো গিরিজার ঠিকানায় পাঠিয়ে দেয় ডাক মারফত। গিরিজা গ্রিসে আসার পর একবার দাদাকে পত্র দিয়েছিল কুশল বিনিময় করে, যদিও সেই পত্রের উত্তর কালীবল্লভ কোনোদিনই ছোট বোনকে দেননি। তবে বয়সকালে গিরিজাবালা নায়েব প্রসন্নকান্তি মুন্সীর এই পত্র পেয়ে খুব গোপনে নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন, কারণ সম্পদের নেশায় সেখানে কেউ পৌঁছাক এটা তিনি কোনোদিনই চাননি। তার ছেলে এই সম্পদের হিসেব বা খোঁজ কোনোদিনই পায়নি, কিন্তু ছেলের ছেলের ছেলে হলো এই উৎস। সে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করতে ভারতে আসার আগে তার বাবা ঠাকুমার কাগজপত্র নেড়ে ঘেটে দেখতে চেয়েছিল। তখনই সে ঠাকুমার লেখা এক ডায়েরি পায়। এসব তথ্য সেই ডায়েরি থেকেই উদ্ধার করে সে, আর রায়চৌধুরী পদবীর কারণও খুঁজে পায়। সেই ডায়েরিটাও কোর্টে পেশ করে উৎস। এই সমস্ত জোরালো প্রমাণের জেরেই অবশেষে কোর্টের রায়ে এতদিন ধরে পরিত্যক্ত বগলাপুরের ওই ভগ্নপ্রায় জমিদার বাড়ির মালিকানা অর্জন করে উৎস রায়চৌধুরী। এর পরের কর্মকাণ্ডগুলো ঠিক কি কি হতে পারে তা সবকিছু ঠিক করেই রেখেছিল উৎস। সেই মাফিক একজন প্রমোটারের সাথে কথা বলে সে জানতে পারে এতদিন ধরে বন্ধ থাকা এই ভাঙাচোরা বাড়ির বাজারে কোনো মূল্য না থাকলেও জমিটার মূল্য সাংঘাতিক। উৎস এগোয় সেই মতো, কিন্তু গোল বাঁধে এই গ্রামে এসে। জমি জমা বিক্রি না হওয়া পর্যন্ত উৎসকে এই গ্রামেই থাকতে হতো, জমির মাপ সহ আরও যাবতীয় জিনিস বুঝে নেওয়ার জন্য। কিন্তু বগলাপুরের মানুষেরা
ওই বাড়ি এবং তার বংশের অভিশাপ নিয়ে তাদের পূর্বপুরুষদের কাছে অনেক গল্প শুনেছে। সকলেই কম বেশি জানে ওই বাড়ি এবং জমিদার বংশ দুটোই কি ভয়ানকভাবে অভিশপ্ত। তাই সেই অভিশপ্ত বংশের সন্তানকে নিজেদের ভিটে ঠাঁই দিয়ে অভিশাপের ভাগীদার হতে কেউ চায়নি। অগত্যা বাধ্য হয়েই উৎস এবং তার প্রেমিক ফ্লোরাকে ওই জমিদার মহলেই আস্তানা খুঁজতে হয়েছে। তবে সমস্যা এখানেও কম নয়। জমিদার বাড়ির উত্তর দিকটা এখনো ভেঙে পড়েনি, বাকি অংশ বেশ বিপজ্জনক। ওরা ভাবে ওই উত্তর দিকেই ওরা ডেরা পাতবে। সেই মতো কয়েকটা ছেলেকে কাজে লাগাতে চাইলে কেউ এ চত্বরে আসতে রাজি হয় না। দ্বিগুণ টাকা দেওয়ার লোভ দেখিয়েও কাউকে এদিকে আনা যায় না। সকলের মুখেই একই কথা, না না বাবু, ওদিক পানে আমরা যাব না। এ গ্রামের অনেকেই ওই গুপ্তধনের লোভে ওদিক পানে গিয়েছে, কিন্তু আর ফিরে আসেনি বাবু। আমরা ওপারে যাব না, ক্ষমা করেন। অগত্যা ওরা দুইজনে একদিন সকাল সকাল জমিদার বাড়ি এসে হাজির হয়। যেহেতু নিজেদেরকেই সব কাজ করতে হবে, তাই সেইভাবে তৈরি হয়ে আসে ওরা। সরকারি আধিকারিকরা এসে সদর দরজার তালাটা ভেঙে দিয়ে গিয়েছিল, এটাই যা রক্ষে। সামনের জঙ্গল কেটে ভেতরে ঢুকে আসে ওরা। বিশাল বড় একটা ভেঙে পড়া জমিদার বাড়ি। ঢুকেই ওদের চোখ পড়ে নাট মন্দিরের দিকটায়, আর এখানেই প্রথম থমকে দাঁড়ায় ওরা। এত জংলা জায়গায় অদ্ভুতভাবে মন্দিরটা একদম সুস্থ সবলভাবে দাঁড়িয়ে। সময়ের জীর্ণতা যেন তাকে এতটুকু স্পর্শ করতে পারেনি। পাশেই আরও একটা চূড়াযুক্ত মন্দির, তার কালো দরজাটা বন্ধ, তার দুদিকে সাপের আকৃতি করা। এই মন্দিরটিও যেন একদম কালের গ্রাস থেকে মুক্ত। ভগ্নপ্রায় মহলটার সেই উত্তর দিকের ঘরগুলোতেই ওরা এখন আছে। কয়েকটা ঘর পাট পরিষ্কার করে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে মোটামুটি বাসযোগ্য করে নিয়েছে। তারই একটা ঘরে উৎসর কাঁধে মাথা রেখে বসে রয়েছে ফ্লোরা। প্লিজ, তুমি ভয় পেও না ফ্লোরা, আমি তো আছি। এর উত্তরে ফ্লোরা একটু চিন্তিতভাবে বলল, আচ্ছা উৎস, কেন এখানে এতদিন কেউ আসেনি? কেন কেউ কাজ করতে চায় না? ও ফ্লোরা, তুমি বুঝতে পারছো না, এসব ওই গ্রাম পঞ্চায়েতের কারসাজি। দেখলে না, আমি যখন কোর্টে জিতে গেলাম তখন লোকটার মুখটা কেমন একটা হয়ে গেল। আমার মনে হয় এই জায়গাটাকে ঘিরে যে ভয়ের আবহ, তা ওরাই তৈরি করে রেখেছে, যাতে লোকজন এদিকে কম আসে আর সেই সুযোগে এখানের গুপ্তধন ওরা খুঁজে বের করতে পারে। তুমি সত্যি বিশ্বাস করো এখানে আমরা গুপ্তধন পাবো? আমরা দুজনে খুঁজে বের করতে পারবো? ইয়েস, আই বিলিভ ইট। সবচেয়ে বড় সন্দেহের বিষয় ওই মন্দিরগুলো দেখেছো? এরকম জিংলা জায়গায় এত পরিষ্কার মন্দিরগুলো, হাউ ইটস পসিবল? তাছাড়া আমার বাবা নিতিন রায় চৌধুরী তো খাজনার কোনো খবরই পায়নি, তার বাবাও না, পেয়েছে শুধু আমি। আর আমি আমার ভাগ্যের উপর ভরসা রেখেছি। তোমার বাবা বা তার বাবা তো ব্রিটিশ ফ্যামিলির, কিন্তু তোমার সারনেমটা কেন এমন? গিরিজাবালা দেবী, মানে যিনি এবারের মেয়ে ছিলেন, উনি ওনার হাজব্যান্ডকে বলেছিলেন সবকিছুই তো তাঁর, এই দেশ, কালচার, সবকিছু। কিন্তু ওনার সন্তান বা তার সন্তানদের নামে যেন একটা ভারতীয় ছোঁয়া থাকে। আমার ড্যাডের গ্র্যান্ডফাদার রিচার্ড ডকিন্স, তিনি ছিলেন খুবই খোলামেলা মনের মানুষ। উনি বলেন শুধু নাম না, সারনেমও ভারতীয় থাক। সেই কারণেই তো আমরা এই সারনেমটা ব্যবহার করি। এসব কথার মাঝেই ফ্লোরার দৃষ্টি চলে গেল তারা যে ঘরে আছে সেই ঘরের দেওয়ালে ঝোলানো বিশাল বড় অয়েল পেন্টিংটার দিকে। আচ্ছা, এই ছবিটা কার? তুমি কি চেনো এনাকে? উৎস সেদিকে একভাবে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর না সূচক ভঙ্গিতে ধীরে ধীরে মাথা নাড়ল। সেদিন রাতে ঘুমের মধ্যে
এক অদ্ভুত স্বপ্ন দেখল উৎস। খাটে শুয়ে আছেন একজন প্রৌঢ়, তার পাশেই শুয়ে আছে একটা অল্প বয়সী মেয়ে। হঠাৎ প্রৌঢ় ব্যক্তিটি লাফিয়ে উঠল বিছানার ওপর। এখন সে একদম অদ্ভুত অঙ্গভঙ্গি করছে, ঠিক যেন মানুষের মতো নয়। মুখটা ওপরের দিকে তুলে কতকটা কুকুরের মতো। তার মুখ থেকে ঝরে পড়ছে লালা। তার পাশে শুয়ে থাকা বাচ্চা মেয়েটিও জান্তব একটা ঘড়ঘড়ানির শব্দে ভয় পেয়ে উঠে বসেছে। হঠাৎ এবার প্রৌঢ় ব্যক্তিটি সেই মেয়েটিকে এতটুকু সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। মেয়েটা চিৎকার করে চলেছে। চিৎকার করতে করতে একটা সময় সেটা গোঙানিতে পরিণত হলো, তারপর ধীরে ধীরে থেমে গেল। প্রৌঢ় ব্যক্তিটি প্রবল আক্রোশে এক কামড়ে মেয়েটার টুঁটি ছিঁড়ে নিয়েছে। সেই রক্তাক্ত মুখটা ঘুমের মধ্যেই হঠাৎ একেবারে মুখের সামনে ভেসে উঠল উৎসর। ধর্মর করে ঘুম থেকে উঠে বসল উৎস। পাশে তাকিয়ে দেখল ফ্লোরা নিঃসারে ঘুমোচ্ছে। এবার সামনে মুখ ঘোরাতেই তার নজর পড়ল দেওয়ালে ঝোলানো ওই অয়েল পেন্টিংটার ওপর। আর সঙ্গে সঙ্গে ধক করে উঠল তার বুকের ভেতরটা। এই মানুষটাকে তো আমি স্বপ্নে দেখতাম। হাউ ইটস পসিবল? স্বপ্নে দেখা রক্তাক্ত বিভৎস সেই মুখটা চোখের সামনে ভেসে উঠল উৎসর। এবার ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক ঘরের মধ্যে দৃষ্টি ফেলতেই আরো একবার অবাক হল। স্বপ্নে দেখা ঘরটাও কি ঠিক এই ঘরটার মতোই ছিল না? সে যেখানে শুয়ে রয়েছে সেখানেই তো শুয়েছিল সেই অপ্রকৃতিস্থ প্রৌঢ় লোকটা। ব্যাপারগুলো অনুধাবন করে বুকের ভেতরটা চিনচিন করে উঠল তার। মনের মধ্যে কতগুলো ভয় একে একে মাথা চাড়া দিয়ে উঠতে চাইল। উৎস নিজের মনকে বোঝায়, এসব আমার মনের ভুল ছাড়া আর কিচ্ছু নয়। এই সময় একটা শব্দে আবারও থমকে যেতে হলো। শব্দটা আসছে নিচ থেকে। এটা কিসের শব্দ এত রাতে? নিচ থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ। বিছানায় বসে বসেই বিস্ময়ে হতবিহল হয়ে গেল উৎস। স্বাভাবিকভাবেই এই বাদ্যযন্ত্রের শব্দ তার চেনা হওয়ার কথা নয়। কি কাজে এটি ব্যবহৃত হয় সেটাও তার অজানা। সে কেবল মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতেই আরো এক প্রস্থ চমকে উঠল। নাট মন্দির সহ গোটা চত্বরটা যেন কোনো অজাগতিক আলোর প্রভাবে আলোকিত হয়ে রয়েছে। ধোঁয়া ধোঁয়া সাদা কুয়াশার মতো কিছু বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। তারই মধ্যে উৎস আবার দেখল সেই লোকটাকে, তার স্বপ্নে দেখা সেই লোকটা। আতঙ্কে বিস্ময়ে ততক্ষণে ঠকঠক করে কাঁপতে শুরু করেছে উৎস। তার স্বপ্নে দেখা এই প্রৌঢ় ব্যক্তিটার রূপ এখন ভিন্ন। পরনে লাল ধুতি, আদুল গায়ে একটি রুদ্রাক্ষের মালা, কপালে টাটকা রক্তের তিলক, চোখে মুখে ফুটে উঠেছে অসীম নিষ্ঠুরতা। যবনিকা সরে গিয়ে যেভাবে মঞ্চস্থ নাটকের চরিত্রগুলো একে একে উন্মোচিত হয়, সৃষ্টি করে একটা দৃশ্যের, তেমনি কুয়াশার সাদা আস্তরণ সরে গিয়ে একে একে বেরিয়ে পড়ল আরো অনেক চরিত্র। মশালের হলদেটে আলো এবং আধারের সংমিশ্রণে বহু বছর আগের এক অভিশপ্ত রাতের নাটক পুনরায় মঞ্চস্থ হল। কপালে রক্তের তিলকধারী সেই প্রৌঢ় চিৎকার করে উঠলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো, লগ্ন বয়ে যাচ্ছে, মা রুষ্ট হবেন, কাউকে ক্ষমা করবেন না। আর কালী বল্লভ থাকতে এ অনর্থ কখনোই হতে পারে না। জমিদার কালী বল্লভ রায়চৌধুরী হাতে চন্দ্রহাস নিয়ে চিৎকার করছেন। তার চোখে মুখে ছুটে বেড়াচ্ছে অসীম নিষ্ঠুরতা। মশালের আলোয় দেখা যাচ্ছে সামনের নাট মন্দির, তারই পাশে আর একটা মন্দির। সেই মন্দিরে প্রতিষ্ঠিতা আছেন এই জমিদার বাড়ির রাজবল্লভী মা বগলামুখী।
21টি ছাগ ইতিমধ্যেই কামারের হাতে বলি হয়েছে। এরপর পালা মহাবলীর। আর সে বলি নয়, এ বলি হল নরবলি। নাট মন্দিরের অধিকটায় সার দিয়ে রাখা কালো ছাগমুন্ডুগুলো। জমিদার বাড়ির বংশ বজায় রাখতে 76-এর মন্বন্তরের সময় যখন মানুষ না খেয়ে মরছিল, ওলা ওঠা ভেদ বমি, বসন্তের প্রাদুর্ভাবে শ্মশান হয়ে উঠেছিল রাজপথ, তখন একমাত্র বংশধরকে বাঁচাতে কুলদেবীর কাছে মানত করেছিলেন পূর্বের এক জমিদার। চরম নিষ্ঠুরতার সঙ্গে সেই মানত আজও এই পরিবার রক্ষা করে চলেছে। 3 বছর পর পর বিশেষ অমাবস্যার রাতে নরবলি দিয়ে দেবীর মানত রক্ষা করা হয়। আজ সেই 3 বছর পরের অমাবস্যা। এই বংশের উত্তরসূরিকে রক্ষা করতে ছেলে কিনে আনা হয়। গরিব গুরব মানুষগুলো চকচকে মোহর দেখে লোভ সামলাতে না পেরে কোলের ছেলেকে বেঁচেও দেয়। আর সেভাবে না হলে কখনো কখনো ডাকাতি করেও তুলে আনতে হয়। তবে নিয়ম অনুযায়ী সেই ছেলের অবশ্যই কোনো মহামারীতে ভোগা শরীর হতে হবে, অর্থাৎ বসন্ত হোক বা ওলা ওঠা, এমন কোনো রোগ থেকে বেঁচে ওঠা ছেলেই লাগে এই বিশেষ বলিতে। বলি দেন জমিদার মশাই নিজেই। ইংরেজ শাসনের জন্য সবকিছু খুব গোপনে করতে হয়। অবশ্য গোড়া সাহেবদের মুখ বন্ধ রাখতে কখনো কখনো সাহেবদেরকে উপহার দেওয়া হয় দেশি ডাগর মেয়ে কিংবা মোহর, কখনো দুটোই। তাছাড়া বাইজি নাচ, কোলার ধান, নধর পাঠা, বিলিতি মদ, এগুলো তো আছেই। খবর এলো পাশের গ্রামের ভবানী সাহার পোষা মেয়েটা ছানা বিয়েতে গিয়ে মরেছে। তখনই ভবানীকে 70 মোহরে ছেলেটিকে নেওয়ার জন্য বায়না দিয়ে রেখেছিল জমিদার বাবু। সেই সাথে এটাও বলা ছিল, যখনই গ্রামে বসন্তের প্রাদুর্ভাব দেখা দেবে তখনই যেন যে করেই হোক রোগীর সংস্পর্শে এনে ছেলেটিকে রোগে আক্রান্ত করতে হবে। সেইভাবেই 5 বছর ছেলেটিকে পালন করে এসেছে ভবানীর বউ। না হলে স্বামীর পোষা মেয়ে মানুষের বেটাকে কে বুকের দুধ খাইয়ে বড় করে? 70 মোহরের 30 মোহর দিয়ে বায়না দেওয়া ছিল। আর আজ ঘুমন্ত ছেলেকে জমিদারের লোকের হাতে তুলে দেওয়ার সময় আরও 40 মোহর পেয়েছে ভবানীর বউ। লোভে তার চোখ চকচক করে উঠেছিল। নথ বায়না দেবে সে এবার। আফিং খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা সেই ছেলেটাকে নিয়ে নাট মন্দিরের কাছে এসে মাটিতে নামিয়ে রাখল লেঠেলের দল। জমিদার বাবু তৈরি হয়ে আসার পর ভদ্রাসন সংলগ্ন পুকুরে ছেলেটাকে স্নান করিয়ে নিয়ে আসা হলো। সামনে বিশাল হাড়িকাঠ, বিপুল রক্ত পিপাসা নিয়ে সে দাঁড়িয়ে। মেয়ে বউরা সবাই ভিতরে বন্ধ। নরবলি দেখতে নেই যে মেয়ে মানুষদের। ওপাশে নায়েব মশায়ের ঠিক পিছনেই কালী বল্লভের একমাত্র পুত্র 5 বছরের তারাদাস দাঁড়িয়ে। বাপের এই রূপ দেখে তার তো ভয়ে থরহরিকম্প। তারাদাস অবাক হয়ে দেখছে ঠিক ওরই মতো একটা ছেলেকে কোলে তুলে নিয়ে এলো লেঠেল লকা বাগদি। তারপর ছাগল বলি দেওয়ার হাড়ি কাঠে ছেলেটির মাথা আটকে দেওয়া হলো। ছেলেটির ততক্ষণে চেতনা ফিরে এসেছে। সে দেখল তার মাথাটা কিসে যেন একটা আটকানো। নড়তে চেয়েও নড়তে পারল না। সামনে কি একটা যেন দেখা যাচ্ছে। এ কোথায় এলো সে? মা আর বাবাই বা কই? দিদি কই? ছেলেটি হঠাৎ ভয়ে চেঁচিয়ে উঠল, মা, ও মা, বাবা, তোমরা কোথায়? আমার ভয় করছে। আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। মা, কোথায় তুমি? এ যেন এক বড় আমোদের বিষয় জমিদারের কাছে। সেও হো হো করে হেসে উঠল। হাতে ধরা চন্দ্রহাসটায় তিলক এঁকে জমিদার বলল, মায়ের কাছেই তো যাচ্ছিস, হ্যাঁ? একটু সবুর কর বাবা। উৎস কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় দেখে চলেছে সব। এতক্ষণে কি হতে চলেছে
সেটা আন্দাজ করতে পারছে সে। এদেশে নরবলি প্রথার কথা সে ঠাকুমার মুখে শুনেছে। এই যে সেই নরবলিরই আয়োজন, তার আলাদা করে বলে দিতে হবে না। বর্বর মানুষগুলো ওই বাচ্চা শিশুটিকে বলি দেবে বলে ধরে এনেছে। না না, এসব দেখে সে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না। এই এই থামো থামো, তোমরা কি করছো এসব? আর থামো বলছি, থামো। চিৎকার করে আড়াল ছেড়ে বেরিয়ে আসতে চাইল উৎস, কিন্তু এ কি, সে নড়তে পারছে না কেন? অনেক চেষ্টা করেও এতটুকু এগোতে পারল না সে। কোনো অদৃশ্য বন্ধন মাটির সাথে যেন তার পা দুটোকে চেপে বসিয়ে রেখেছে। অগত্যা সেখানে দাঁড়িয়েই একভাবে চিৎকার করে চলল উৎস। আরে ওকে ছেড়ে দাও, বাচ্চাটা লাগছে তো। আর তোমরা যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। আমি তোমাদের সবাইকে পুলিশে দেব। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। কিন্তু অদ্ভুতভাবে এত চিৎকার করে সত্ত্বেও ওর কথায় সাড়া দেওয়া তো দূরস্থ। কেউ ওর দিকে ঘুরে তাকাচ্ছে না পর্যন্ত। যে যার মতো কাজ করে চলেছে। এবার পুরোহিত গঙ্গা জল দিয়ে চারিদিক শুদ্ধিকরণ করে জমিদার মশাইকে বলল, এবার অনন্তর বক্ষমান মন্ত্র দ্বারা খড়গের আমন্ত্রণ করুন। তারপর এক কোপে বলি দেবে। যদি সেটা না হয় ঘোর বিপদ নেমে আসবে। এটুকু ছেলেকে কাটতে আবার কিসের ভুল হবে পুরুত মশাই? নিন নিন, মন্ত্রপাঠ করুন। রক্তং কিলকিলি ঘোরা ঘোরধার বিহিংসক ব্রহ্ম শিষ্যাম্বিকা শিষ্যা অমুকং চারিসত্যমম। জমিদার চন্দ্রহাস বাগিয়ে সেটাকে চালিয়ে দিল অভাগা মা মরা ছেলেটার উপর। জয় মা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা ঘটনা ঘটে গেল চকিতে। তারাদাস নিজের সমতুল্য বালকটির এহেন করুণ আরতি শুনে স্থির থাকতে পারেনি। তাকে রক্ষা করার ভাবনায় নায়েব মশাইয়ের পিছন ছেড়ে কখন যেন দৌড়ে এগিয়ে গিয়েছে হাড়ি কাঠের দিকে। নায়েব মশাইও সেটা লক্ষ্য করেননি। তিনি তখন নরবলির আনন্দ নিতে ব্যস্ত। ওদিকে চোখের পলক ফেলার আগেই তারাদাস এক ছুটে হাড়ি কাঠের কাছে চলে আসে। জমিদার কালী বল্লভের হাতের ওই মারণ চন্দ্রহাস ততক্ষণে শূন্যে বাতাস কেটে প্রবল বেগে নেমে আসছে নিচের দিকে। তারাদাস মাথা নিচু করে হাড়ি কাঠে আটকে থাকা ছেলেটিকে তুলতে যায়। আর ঠিক তখনই চন্দ্রহাসের কোপটা গিয়ে পড়ে তার ঘাড়ে। শেষ মুহূর্তে এমন ভাবে ঘটনাটা ঘটে যায় যে কালী বল্লভ চেয়েও চন্দ্রহাসটাকে আটকাতে পারে না। খচ করে একটা শব্দ, আর সন্তানের রক্তের ছিটে এসে এক পিতার মুখমণ্ডলকে রঞ্জিত করে যায়। হায় হায় করে ওঠে সবাই। ঢাকঢোলগুলো নিমেষে বন্ধ হয়ে যায়। ওদিকে পুরোহিত প্রমাদ গুনল। সে দেখল দুটো বাচ্চাই মরেছে। তবে তারাদাসের কচি মুন্ডু পুরো কেটে অর্ধেক কোপ গিয়ে পড়েছে হতভাগ্য বলি প্রদত্ত ছেলেটির ওপর। তারাদাসের মুন্ডুটা সামনের নাট মন্দিরের সিঁড়ির কাছে গড়াগড়ি খাচ্ছে, আর হাড়ি কাঠে তখনও ঝুলছে অর্ধেক কাটা মাথাটা, যা ঘাড় থেকে এখনো কিছুটা লেগে রক্তে ভেসে যাচ্ছে চাতাল। দুটো কচি শরীর ছটফট করছে, পা দুটো বেঁকে বেঁকে যাচ্ছে তারাদাসের। কালী বল্লভের হাত থেকে পড়ে গেল চন্দ্রহাস। মা, মাগো, কি সর্বনাশ করলে মা, কি সর্বনাশ করলে। ততক্ষণে এক লেঠেল গিয়ে সদর দরজাটা খুলে দিয়ে এসেছিল। ভেতরে থাকা জমিদার গিন্নি স্বামীর এইরূপ চিৎকার শুনে ছুটে বেরিয়ে আসলো বাইরে। পুরোহিত মশাই এসবের মধ্যে বলে উঠল, অনর্থ হয়ে যাবে কর্তা, অনর্থ হয়ে যাবে। আপনি বাকি মাথা কাটুন, এক্ষুনি কাটুন, না হলে 1.5 ফুটিয়া এক পিশাচ জন্ম নেবে কর্তা। দেরি করবেন না। কালী বল্লভ ততক্ষণে চেতনা হারিয়ে ওই স্থানেই কাটা কলা গাছের মতো পড়ে গিয়েছে। নায়েব হাই হাই করতে করতে তারাদাসের ছটফট করতে থাকা ধরের কাছে এসে হাজির হয়েছে। হায় রে হায়, এ কি সর্বনাশ হয়ে গেল, এ কি সর্বনাশ হলো।
জমিদার গিন্নি সুবর্ণলতা বাইরে বেরিয়ে এসে সব দেখল, আর তৎক্ষণাৎ সে যেন উন্মাদ হয়ে গেল। দৌড়ে এসে ছেলের রক্তে ভেসে যাওয়া শরীরটার কাছে আছাড় মেরে পড়ল। কি সর্বনাশ হলো রে! ও তারা, তারা, তারা রে! জমিদারের চোখে মুখে জল দিচ্ছে সবাই। পুজোয় বিঘ্ন সৃষ্টি হওয়ায় পুরোহিত দেবীর মন্দিরের দরজায় গিয়ে কর জোরে ক্ষমা চাইতে শুরু করেছে। মা গো, মা করুণাময়ী, সন্তানের এই ভুল ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হঠাৎ দেখা গেল কোথা থেকে আকাশ জুড়ে কালো মেঘ উড়ে এলো। ঝমঝম করে বৃষ্টি নামলো আর শুরু হলো বজ্রপাত। আর সেই বৃষ্টির জলে ধুয়ে যেতে থাকলো দুটো বাচ্চা ছেলের লাল লোহিত। বজ্রের আলোয় বিস্ফারিত নেত্রে পুরোহিত দেখল সামনের দেবী মূর্তিকে। দেবীর চোখ বেয়ে নেমে আসছে লাল রঙের ধারা, ঘোর অমঙ্গলের সংকেতে। দেবী বগলা কোনো সাধারণ দেবী তো নয়, তিনি দশ মহাবিদ্যার এক দেবী। ব্রহ্মাস্ত্র রূপিণী দেবী বগলা পাপ খণ্ডন করতে জমিদারকে আজ শাস্তি দিয়েছেন। এক ভয়ঙ্কর শক্তির অধিকারীকে আজ জন্ম দিয়েছেন এই মন্দিরের চাতালে। ওদিকে জমিদারের জ্ঞান ফিরল, উঠে দাঁড়ালো সে। দেখল সামনেই ঝুলছে একটা বাচ্চার অর্ধেক কর্তন করা শরীর, আর প্রাণের অধিক প্রিয় সন্তান তারার মাথা হাতে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে তার অভাগিনী মা সুবর্ণলতা। কোনো রকমে নিজের সমস্ত শক্তি একত্রিত করে জমিদার কালী বল্লভ চিৎকার করে উঠল, দাঁড়াও সুবর্ণ, আপন সন্তানের মাথা মায়ের কাছে দিও না সুবর্ণ, ঘোর বিপদ নেমে আসবে। সুবর্ণ, দাঁড়াও তুমি। সুবর্ণ কিন্তু দাঁড়ালো না, সে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল সামনে। কালী বল্লভ ততক্ষণে প্রাথমিক ধাক্কাটা কিছুটা সামলে নিয়ে চিৎকার করে লেঠেলদেরকে আদেশ দিল, ধর ওকে, ধর। কয়েকজন লেঠেল মনিবের আদেশ পালন করতে ছুটে গেল তার পিছনে, কিন্তু সুবর্ণ লতাকে তারা কিছুতেই ধরে রাখতে পারল না। সে এক হাতে মুন্ডু আর এক হাতে চন্দ্রহাস নিয়ে এগিয়ে যাচ্ছে মন্দিরের গর্ভগৃহের দিকে। তাকে অতগুলো লেঠেল মিলেও কিছুতেই বাগে আনতে পারছে না। একটা সময় এক ঝটকায় সকলকে ভুলুণ্ঠিত করে দিল জমিদার গিন্নি। পুরোহিত সেদিকে তাকিয়ে দেখল, এ কি? জমিদার গিন্নি 19 বছরের সুবর্ণলতার পুরো শরীরটা কালো রং ধারণ করেছে। সে যে আর নিজের মধ্যে নেই এ কথা আর আলাদা করে বলে দিতে হয় না। জমিদার বাবু মরিয়া হয়ে পিছনে দৌড়ে এলো, দাঁড়াও সুবর্ণ, দাঁড়াও, এত বড় অর্থ করো না, দাঁড়াও সুবর্ণ। কিন্তু চাতাল জুড়ে বয়ে চলা তাজা রক্তে পা পিছলে আছাড় খেয়ে পড়ল জমিদারের বিশাল শরীরটা। পুরোহিত মন্দির গর্ভগৃহের বাইরেই ছিল। এবার সে একদম সেখান থেকে বেরিয়ে নাট মন্দিরের কাছে চলে এলো। ওদিকে সুবর্ণলতা মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছে, আর সে ঢুকতেই দরজাটা আপনা থেকেই দড়াম শব্দে বন্ধ হয়ে গেল। আর খুলল না সে দরজা। বিস্ফারিত নেত্রে এসব দেখে যাচ্ছিল উৎস। দরজাটা বন্ধ হতেই তার সামনের সমস্ত দৃশ্য কেমন যেন আধারে ঢেকে গেল। পরক্ষণে যদিও আবার দৃশ্যপট আলোকিত হলো, আর এবার পর পর ঘটতে থাকলো অনেকগুলো ঘটনা। সকলে ছোটাছুটি করে একের পর এক নানা কাজ করে চলেছে, আর কাঠ হয়ে দেখে যাচ্ছে উৎস। পুরোহিত মশাই মন্দিরের সামনে দাঁড়িয়ে জানিয়ে দিল, এই মন্দির আর কোনোদিনও খুলবে না। যদি কেউ খোলে তো ত্রাহিমাম কাণ্ড ঘটবে। ওদিকে কালী বল্লভ একটু ধাতস্থ হতেই নিজের ছেলের কাটা ধরখানি নিয়ে শ্মশান যাত্রা করেছিল, আর ভবানীর সেই হতভাগ্য অর্ধ শিরচ্ছেদ হওয়া ছেলেটিকে ওই হাড়ি কাঠের নিচেই পুঁতে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ছেলের মুন্ডুবিহীন ধর চিতার আগুনে জ্বলতেই কোথা থেকে একদল শেয়াল এসে সকলকে আক্রমণ করে। জমিদারকেও তারা কামড়ে আছড়ে দেয়,
ফলে অর্ধদাহ করেই সবাই প্রাণের ভয়ে সেখান থেকে পালায়। আর সকলের দৃষ্টির আড়ালে পোড়া শিশুর ধরখানি এক রুধির বসন কাপালিক চিতা থেকে তুলে কলা পাতায় মুড়ে নিয়ে চলে যায়। সেদিনের পর থেকে জমিদারের আর কুলদেবীর পুজো করা হয় না। মন্দিরের দরজায় যে খোলে না কখনো আর। যে দরজা খোলার চেষ্টা করে তাকে মরতে হয় অপঘাতে। জমিদার নিজের শোক সামলে উঠতে না পারলেও বংশ আর জমিদারির রক্ষার্থে বাধ্য হয়েই আবার বিয়ের সিদ্ধান্ত নেয়। সুবর্ণলতাও ছিল কালীবল্লভের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কনকলতা নিঃসন্তান ছিল, আর তারই বোন ছিল সুবর্ণ। জমিদার নিজের থেকে প্রায় অর্ধেক বয়সী মেয়েটাকে এক প্রকার জোর করেই সন্তান লাভের জন্য বিয়ে করেছিল। বিয়ের দিন আত্মহত্যা করেছিল সেই কনকলতা। না, স্বামীর দ্বিতীয় বিবাহ তার কারণ ছিল না। নিজের ছোট্ট বোনটাকে স্বামীর লালসার হাত থেকে বাঁচাতে না পারার দুঃখে কনক নিজেকে শেষ করে দিয়েছিল। এরপর সুবর্ণ একরকম বাধ্য হয়ে নিজের ভবিতব্যকে মেনে আধবুড়ো স্বামী আর পুত্র সন্তানকে নিয়ে সংসার করেছিল। ঘটনাগুলো উৎসর দৃশ্যপটে সিনেমার পর্দার মতো একের পর এক ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। আবারও ফুটে উঠল একটা দৃশ্য। জমিদার মহলে কালীবল্লভের অবস্থা দিনে দিনে খারাপ হতে আরম্ভ করেছে। জলে এখন তার তীব্র আতঙ্ক। জল তেষ্টা থাকলেও জল খেতে পারে না। সবসময় যেন ইন্দ্রিয় সতর্ক হয়ে থাকে। ধীরে ধীরে তার ব্যবহারও কেমন কুকুরের মতো হতে শুরু করল। এভাবে চলতে চলতে একদিন ভোরে নতুন বউয়ের টুঁটি কামড়ে তাকে মেরে ফেলল জমিদার। কাজের বউ, রক্তে মাখা ছোট বউ আর তার পাশে বসে থাকা কুকুরের মতো জিভ নিয়ে লালা ফেলতে থাকা জমিদারকে দেখে ভয় দৌড় দিল বাইরে। সবাইকে সে সবকিছু জানালো। জমিদারের এই অবস্থা দেখে লাল মুখ সাহেব ডাক্তাররা বলেছিলেন, একে নাকি জলাতঙ্ক বলে। জলে আতঙ্ক হয় এ সমস্ত রোগীর, আর এরা কাউকে কামড়ে দিলে তাদের দেহেও এই রোগ ছড়ায়। তাই এর একটাই নিদান, এদেরকে পিটিয়ে মেরে ফেলা। একদিন সকালবেলা নায়েব বাধ্য হয়ে লেঠেলদেরকে বলল, তোরা সব গায়ে ভালো করে বাঁধন দিয়ে লাঠি নিয়ে আয়, দেখিস কাউকে যেন কামড়ে আঁচড়ে না দিতে পারে, দিলে তাকেও মারতে বাধ্য হব। জমিদার বাবু, মাফ করবেন, অভিশাপ মাথায় উঠেছে। আপনার বাঁচার কোনো উপায় নেই, মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে আপনাকে। জেলের জাল এনে জমিদারের গায়ে ফেলে দিলে জমিদার উন্মত্ত হয়ে নাট মন্দিরের দিকে দৌড় দেয়। পিছন পিছন যায় তার পোষা লেঠেলের দল। কালীবল্লভের অন্নে প্রতিপালিত লোকগুলো আজ তাকেই মারতে তেল চপচপে শক্ত লাঠি হাতে এগিয়ে আসছে। জালের মধ্যে জড়িয়ে থাকা কালীবল্লভ চেয়েও বেশি দূর পালাতে পারে না। শিয়ালের মতো একবার ডেকে ওঠে সে। তারপরেই ঝপঝপ করে তার মাথার উপরে এসে পড়ে লাঠির আঘাত। এভাবে যন্ত্রণায় চিৎকার করতে করতে একটা সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে কালীবল্লভ। নাট মন্দিরের সামনেই তার রক্তাক্ত দেহটা পড়ে থাকে। নায়েব মশাই জমিদারের মৃত্যুর পর তার দেহটি নিয়ম অনুযায়ী সৎকার করে জমিদার বাড়ি আজীবনের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেন। একটা সময় জমিদার মহলের বিশাল সিংহদ্বার দড়াম শব্দে বন্ধ হতেই যবনিকাপাত হয়। সমস্ত দৃশ্যপটে আবারও ছেয়ে যায় অন্ধকার। ধর্মর করে এবার উঠে বসে উৎস। সূর্যের আলো এসে ঢুকছে জানলা দিয়ে। বাইরে পাক পাখালি ডেকে চলেছে উচ্চ স্বরে। কিছুই ঠিক করে বুঝে উঠতে পারে না উৎস। সে তো কাল রাতের নিচে গিয়েছিল, সেখানেই কি সব যেন ঘটছিল তার চোখের সামনে। তাহলে কি সবই আমার স্বপ্ন ছিল? কিন্তু এত জীবন্ত স্বপ্ন হয় কি করে? বিছানায় কিছুক্ষণ থম মেরে বসে রইল সে। স্বপ্নের মধ্যে কি কি দেখেছে সেগুলোকে মনে করে পরপর সাজানোর চেষ্টা করল।
সব পুঙ্খানুপুঙ্খভাবে মনে না পড়লেও ছেঁড়া ছেঁড়া ভাবে যা মনে পড়ল, সেটা কি তবে এ বাড়ির কোনো কালো ইতিহাস? তার মানে এই হলো সেই কালী পল্লব, আমার পূর্বপুরুষ। দেওয়ালে ঝোলানো অয়েল পেন্টিংটার দিকে তাকিয়ে নিজ মনেই বলে উঠল উৎস। কাল রাতে যে স্বপ্নগুলো দেখেছে তা সবই এই বাড়ির সাথেই যুক্ত। না, অলৌকিক কোনো অন্ধবিশ্বাসকে সে মনে অহেতুক জায়গা দেবে না, কিন্তু তবুও তার বারবার মনে হলো তার এই স্বপ্ন নিছকই কোনো কল্পনা নয়। কিন্তু সমস্যা হলো এই স্বপ্নে দেখা ঘটনার সত্যতা আদেও আছে কিনা সেটা যাচাই করার কোনো উপায় এই মুহূর্তে তার কাছে নেই। সেদিনটা নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে কাটল। আর একটা অদ্ভুত ব্যাপার ঘটল উৎসর সাথে। রাতে দেখা তার সেই স্বপ্নটা সময় এগোনোর সাথে সাথে কেমন যেন ভুলে যেতে থাকল সে। সেই ঘটনার চরিত্র, তাদের মুখ, তাদের কথা, সবকিছুই তার মানসপট থেকে ক্রমেই ঝাপসা হয়ে এলো। ভগ্নপ্রায় জমিদার বাড়িতে আবারও নামল একটা রাত। ঘুমের মধ্যে উৎস আবারও যেন শুনল নিচ থেকে ভেসে আসছে ঢাকের শব্দ। ধর্মর করে উঠে বসল বিছানায়। তারপর খুব সন্তর্পণে লাইট নিয়ে শব্দের উৎস সন্ধান করতে করতে নিচের দিকে এগোলো সে। উঠোনে এসে দাঁড়াতেই হঠাৎ ঢাকের শব্দটা থেমে গেল। আজ সারাদিনে উঠোনের আগাছা জঙ্গলের বেশ কিছুটা পরিষ্কার করতে পেরেছে তারা, তাই জায়গাটা আগের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। উৎসর হাতে ধরা এমার্জেন্সি লাইটের আলোটা যতদূর ছড়িয়ে পড়ছে তার বাইরে ঝোপসি অন্ধকার, কিন্তু আজ আর কেউ কোথাও নেই। ঝিঁঝি পোকাদের শব্দ আর কিছু রাত চড়া পাখিদের ডাকাডাকি, এছাড়া কিছুই শোনা যাচ্ছে না। তবে কি আজ আবারও স্বপ্ন দেখে নিচে নেমে এসেছে উৎস? নিজের গায়ে বার কতক চিমটি কেটে বুঝল, না, আজ তো কোনো স্বপ্ন নয়, বাস্তবের মাটিতেই তো দাঁড়িয়ে রয়েছে আজ। আলো ঘুরিয়ে চারপাশটা দেখে নিয়ে উৎস আবার ফিরেই যাচ্ছিল, হঠাৎ লক্ষ্য করল অন্ধকারের মধ্যে নাট মন্দিরের চাতালে কিছু একটা চকচক করছে না। আলো হাতে চাতালের দিকে এগোলো উৎস। আরে, সারাদিন এত ঘোরাঘুরি করলাম, কোথাও কিছুই দেখতে পেলাম না। এটা হঠাৎ এলো কোথা থেকে? সিলভার মনে হচ্ছে। নো, ইটস গোল্ড। উৎস জিনিসটা হাতে তুলে নিল। বেশ ভারী, মেটালের জিনিস নিশ্চয়ই, কোনো ওয়েপন সেটা তো বোঝাই যায়। এত সুন্দর কাজ করা যে উৎস মুগ্ধ হয়ে জিনিসটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। যেমন সুন্দর তেমনই ধারালো, যেন সদ্য শান দেওয়া হয়েছে। অস্ত্রটায় একটা চোখও আঁকা রয়েছে। উৎস যেহেতু বিদেশে বড় হয়েছে, তাই এই জিনিসটা আসলে যে একটা চন্দ্রহাস অর্থাৎ খাড়া, সেটা উৎস জানে না। এই জিনিসটাকে আগে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে, কিন্তু আই কান্ট রিমেম্বার ইট। অনেক ভেবেও ঠিক বুঝে উঠতে পারল না কেন জিনিসটাকে এত চেনা চেনা লাগছে তার। যাই হোক, বেশ ভারী, অ্যান্টিক বাজারের দাম হবে অনেক। এটাকে নিয়ে যাব। চারিদিকে যে এমন কত কি ছড়ানো ছেটানো আছে, গড নোস। সব ঠিকঠাক চললে এগুলো বিক্রির টাকায় আশা করি ব্যবসাটা এবার দাঁড় করিয়ে ফেলতে পারবো। আমার সাথে এসো বাছা। আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত উৎসর। ওর হাতে ধরা চন্দ্রহাসটা কেঁপে উঠল। দুম করে পিছনে ফিরতে গিয়ে চন্দ্রহাসে ওর আঙুল অল্প কেটেও গেল।
তবে সেদিকে এখনো নজর গেল না। এমার্জেন্সি লাইটের আলোয়ও দেখল কখন যেন তার সামনে একজন গ্রাম্য মহিলা এসে দাঁড়িয়েছে। তার মাথায় ঘোমটা টানা। সোনার সব অলংকার তো সিন্ধুকে আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এসো আমার সাথে। এত রাতে গ্রামের মানুষ এই অন্ধপুরীতে কি করছে? কেমন যেন একটু অস্বস্তি হলো উৎসর। কাঁপা কাঁপা গলায় সে বলল, কে 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 তুমি? আমি তো সুবর্ণলতা, এখানেই থাকি। সুবর্ণলতা? আরে এই নামটাও কেমন শোনা শোনা লাগছে যে তার। এই আজকালের মধ্যেই কোথায় যেন শুনেছে উৎস। কোথায় শুনেছে না, কিছুতেই মনে করতে পারল না উৎস। তাই এবার সে একটু কড়াভাবেই বলল, এত রাতে এখানে কি মতলব? এখানে তো কেউ থাকে না, কোনো গ্রামবাসীর আসার কথাও নয়। কি কিছু চুরির মতলব নাকি? বললেই হবে, আমি তো এই মন্দিরেই থাকি। এই কথায় উৎস বেশ অবাক হয়ে আরও কিছু প্রশ্ন করতেই যাচ্ছিল, তার আগে মহিলাটি বলতে শুরু করলো, শোনো, গ্রামের লোকজন জানে না, আমি তো এদের এখানকার কেউ না। স্বামী দেখতো না, খুব মারধর করতো জানো, তাই বাড়ি ছেড়ে পালায়। ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছায়, তারপর থেকে এখানেই আছি। কেউ জানতেও পারে না আমার কথা। আসলে ভয়ে এদিকে কেউ আসেই না যে। মহিলার কথা এক বিন্দুও উৎসর বিশ্বাস হচ্ছে না। তবু ওই যে প্রথমেই মহিলা বলেছে যে গুপ্তধনের খোঁজ সে জানে, সেই লোভটাই উৎসকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছে যেন। ও, কিন্তু সোনার জিনিসের খবর তুমি কি করে জানবে? আর জানলে তুমি নিজেই নিলে না কেন? আমার আর ওসবের কি দরকার বলো বাবা? মন্দিরে মায়ের পুজো করি, এই বাগানে কত ফল, বুনো সবজি, আমি এসবই খাই। যার সংসার নেই তার সোনা কোন কাজের? উৎস একবার মনে মনে ভাবে, মহিলাটা দাবি করছে সে নাকি এখানেই থাকে, কিন্তু গত 2 দিন ধরে তারা রয়েছে তো এখানেই। কই, ওনাকে তো কখনো দেখেনি। তবে এই প্রসঙ্গে এখন সে গেল না। সরাসরি কাজের কথাই যখন হচ্ছে তখন সেটা এগিয়ে নিয়ে যাওয়াই ভালো। তাই উৎস বলল, সত্যি সোনার খবর জানো? জানি, কিন্তু একটা শর্ত আছে। আমার সম্পত্তিতে দাঁড়িয়ে আমাকেই শর্ত দেখাচ্ছ? আমি তোমার মতলব বেশ বুঝেছি, আমি খুঁজে নেব, তুমি আসতে পারো। এই জমিদার বাড়ি একটা গোলক ধাঁধা বাবা। এখানে ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না, কিছুতেই খুঁজে পাবে না কিছুই। তার চেয়ে তুমি আমার কথা শোনো। বেশি কিছু লাগবে না তো, শুধু একটা বলি লাগবে। মায়ের মন্দিরে একটা বলি দাও। আর ওই যে গায়ের শেষে শ্মশান, সেখানে ঈশান কোণ বরাবর গেলে একটা তান্ত্রিকের সমাধি আছে। ওর নিচে থাকা একটা শিশুর ধর, মানে কঙ্কাল আছে, ওটাকে এনে দাও। ব্যাস, এত সম্পদ যা আছে সব তুমি পাবে, সব। তোমার 14 পুরুষ বসে খাবে। মানুষটা বলে কি বলি দিতে হবে? এ নির্ঘাত পাগল না হয়ে যায় না? রাত বিরেতে এসব উটকো ঝামেলা। বিরক্ত হয়ে উঠল উৎস। এই তুমি এখন এসো তো, যা, বেশি কিছু লাগবে না, অথচ বলি দিতে হবে। এই রাত দুপুরে আমার সাথে মস্করা করছো নাকি? বলি যা তো। হ্যাঁ বাছা, নর বলি। এই যে অস্ত্র দেখছ, এর চোখ আছে, এ দেখতে পায়, একে রক্ত দিতে হয়, তবেই তো এই যক্ষপুরী থেকে গুপ্তধন পাওয়া যায়। এই কথা শুনে উৎসর যেন শ্বাস রুদ্ধ হয়ে গেল। আর এই নরবলি শব্দটা শুনে আবারও যেন কিছু একটা
তার মাথার ভেতর উঁকি দিতে চাইল। কোথায় যেন নরবলি হয়, কে যেন দেয়, সে নরবলি হতে কি দেখেছে? এইসবই ভাবনা তার মাথায় ক্ষীণ একটা যন্ত্রণা ধরালো। উৎস হোঁচট খেতে খেতে বলল, নরবলি? আমি কোথা থেকে জোগাড় করব নরবলি? তাই বললে হবে বাবা? এই বংশের অন্তিম উত্তরসূরি তুমি। তুমি ছাড়া এই কাজ আর কে করবে বলো তো? যেখানে তুমি দাঁড়িয়ে আছো ঠিক তার নিচে একটা শিশুর কঙ্কাল আছে। হ্যাঁ গো, সত্যি আছে। তার নাম ছিল ভোলা। তার বাপ তাকে জমিদার বাড়িতে বেচে দিয়ে গিয়েছিল কয়েকটা মোহরের লোভে। দেবী বগলামুখীর কাছে তাকে জমিদার বলি দিতে চেয়েছিল, কিন্তু সেই ছেলের সাথে জমিদারের ছেলেরও গলা কাটা পড়ে। এই যে চন্দ্রহাস তুমি পেয়েছ, সেটাই বহু প্রাণ নিয়েছে। ছেলেটির ধর থেকে মাথা পুরোপুরি আলাদাও হয়নি, অর্ধেকটা লেগেছিল। ওই অবস্থাতেই ওই হতভাগাটা মারা যায়। এ সবকিছুই যেন বড্ড জানা ঘটনা। মহিলার বলা ঘটনাগুলো পরপর যেভাবে ঘটছে, সেসব যেন নিজে চোখে ঘটতে দেখেছে উৎস। তবে ঠিক পরিষ্কারভাবে মনে পড়ছে না কিছুই। উৎস অনুভব করল তার মাথার ভেতরের যন্ত্রণাটা বাড়ছে। এমন মন্ত্রমুগ্ধের মতো প্রশ্ন করল সে, আর জমিদারের ছেলে? সুবর্ণলতা মন্দিরের দিকে হাত দেখিয়ে বলল, ওর মাথা ওখানে আছে, আর ধরখানি নিয়ে এক কাপালিক সব সাধনা করতে চেয়েছিল, কিন্তু সে সেটা সম্পূর্ণ করতে পারেনি। মরেছিল সাধনা করতে করতেই। এক অমাবস্যার রাতে মুখ দিয়ে রক্ত উঠে, কিন্তু ওই কাপালিকের চেলা তার গুরু সহ জমিদারের ছেলের দেহ একসাথে সমাধি দিয়ে দেয়। ওই দেহ এনে দাও, মুন্ডু দিয়ে দেহ জোড়া দিয়ে দিলে তবেই ছেলেটা মুক্তি পাবে, সাথে ওই ভোলাও। শেষের দিকের কথাগুলোয় কেমন আদেশের সুর ছিল। ঘোর লাগা ভাবে উৎস বলল, নিশ্চয়ই আমি চেষ্টা করব, কিন্তু নরবলি কেন? এর কি প্রয়োজন? এখন বলি না দিলে যে তুমি এখান থেকে জীবিত অবস্থায় ফিরতে পারবে না বাছা। তুমি এই অভিশপ্ত বংশের উত্তরসূরি। সম্পদ ভোগ করলে অভিশাপেরও সমান ভাগ নিতে হয়, আর বলি না দিলে যে গুপ্তধন পাবেও না। কিন্তু তুমি এত জানলে কি করে? সবাই জানে, সব কিছু জানে, কিন্তু কেউ মুখ খোলে না। তোমার পিতার পিতার মা, অর্থাৎ তোমার বড় মাও জানতেন সব। এই বাড়িতে কি কি নিয়ম আছে তা তিনি সব জানতেন, আর হয়তো সেই কারণেই তিনি চাননি এখানে কেউ আসুক, কেউ এই সম্পদের আশা করুক। মানুষের চোখের জলে তৈরি এই মহল কোনোদিনও ভদ্রাসন হতে পারে না। সে হয় জীবন্ত আর জ্বলন্ত নরক। নাও এই কোদাল, নাও আর চালাও, ঠিক এইখানে, ঠিক এইখানে। এই বলে মাটিতে একটা স্থান নির্দেশ করল সেই মহিলা। দেখো, ভিতরে ভোলা ঘুমিয়ে আছে। সদ্য বসন্ত থেকে উঠেছিল ছেলেটা। দুর্বল শরীর নিয়ে কোনোদিনও ভেবেছিল এমন ভয়ঙ্কর মরণ তার জন্য অপেক্ষায় রয়েছে? মা বগলা তো মহাবিদ্যার অংশ, তিনি তো মা, আর তার কাছে তো সবাই সমান।
রাজরাজেশ্বরী মায়ের কাছে কেই বা জমিদার আর কেই বা প্রজা, সবাই তার সন্তান। মানুষ প্রতিষ্ঠা অহংকারের পাল্লায় পড়ে অর্ধেক জীবন কাটিয়ে দেয় এই ভুল ধারণাতে যে সেই সবচেয়ে পবিত্র, সেই সবচেয়ে ভালো। নাও ভোলার দেহ উদ্ধার করো, তার মুক্তির আয়োজন করো, আর সাথে তারার মুক্তিও ত্বরান্বিত করো। মন্ত্রমুগ্ধের মতো কোদাল তুলে মাটি কোপাতে শুরু করলো উৎস। সে যেন আর নিজের ইচ্ছে চলছে না, নিজের ইচ্ছে কথা বলছে না। কোন এক অদৃশ্য মায়া যেন তাকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে। কোপাতে কোপাতে উৎস আবার জিজ্ঞেস করল, তারা কে? কালীবল্লভ রায়চৌধুরীর একমাত্র পুত্র, তারই তো কথা তোমায় বলছিলাম। কিছুক্ষণ কোদাল চালিয়েই রীতিমতো হাঁপিয়ে উঠল উৎস। অভ্যাস নেই, হাত দুটো বড্ড জ্বালা করছে, তবুও থামতে পারল না সে। একভাবে খুঁড়ে যেতে হলো ওকে। কিছুটা খুঁড়তেই একটা সাদা সাদা কি যেন মাটির ভেতর থেকে উঁকি দিল। উৎস মাটিতে হাঁটু গেড়ে বসে মাটি সরাতে লাগলো দ্রুত। কিছুক্ষণের মধ্যেই মহিলাটির কথা ঠিক বলে প্রমাণিত হলো। মাটির তলায় একটা কঙ্কাল ছিল বটে। কঙ্কালগুলোর হাড় খুলে গিয়েছে, তবে জিনিসটা যে বহু পুরনো তা বোঝা যায়। ফ্লোরা ঘুমের মধ্যে একটা ফুলের গন্ধ পাচ্ছে, সেই সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া এসে লাগছে তার গায়ে। হঠাৎ যেন একটা শীতল স্পর্শ পেয়ে ধর্মর করে উঠে বসল সে। কিছুক্ষণ তো ওর ধাতস্থ হতেই সময় লাগলো। ঘুমের মধ্যে ফ্লোরা ভাবছিল যে সে বোধহয় এখনো গ্রিসে নিজের বাড়িতেই আছে, কিন্তু ঘুম ভাঙার পরও বুঝতে পারল যে বর্তমানে ও উৎসর সঙ্গে ভারতে এসেছে, আর আছে এই রহস্যময় জমিদার বাড়ির একটি ঘরে। কিন্তু পাশে ঘুরতেই দেখল উৎস নেই। গেল কোথায়? ধীর পায়ে বাইরের দিকে বেরিয়ে এলো ফ্লোরা। উৎস, এই উৎস, উৎস, উৎস। কয়েকবার নাম ধরে ডাকলো ফ্লোরা, কিন্তু কেউ সাড়া দিল না, কারণ উৎস এখন শ্মশানে। সম্মোহিতের ন্যায় একটা কোদাল নিয়ে তান্ত্রিকের সিমেন্ট বাঁধানো সমাধিটা ভাঙছে, যে উৎস কোনোদিনও একটা গাছ পোতার খুরপি পর্যন্ত চালায়নি। সে আজ দুহাত দিয়ে কোনো এক অদৃশ্য শক্তির বলে বলিয়ান। তাই হাত ছড়ে রক্ত বেরিয়ে এলেও উৎস মাটি খোঁড়া থামাচ্ছে না। কিছুক্ষণ পর একটা নরকরটি উদ্ধার করল। জিনিসটা হাতে তুলে উঁচিয়ে ধরতেই ঘোমটা টানা সে গ্রাম্য মহিলাটি একটু যেন উত্তেজিত হয়ে বলে উঠল, সর্বনাশ! পঞ্চমুণ্ডির আসন ওটা, মাটি ভরাট করে দাও তাড়াতাড়ি। ওর পাশে আছে তারাদাসের ধর, ওই দিকটা খোঁড়ো। এই বলে মাটিতে একটা বিশেষ স্থান নির্দেশ করল। উৎস তৎক্ষণাৎ করটিটা মাটিতে আবার পুঁতে দিল। তারপর দুই পা এগিয়ে নির্দেশিত জায়গায় পুনরায় কোদাল চালালো উৎস। কিছুক্ষণ পর বেরিয়ে এলো একটা ছোট্ট কঙ্কাল। জিনিসটা দেখে সুবর্ণলতা যেন ফোঁপিয়ে কেঁদে উঠল। হঠাৎই একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো।
ফুলের গন্ধ নাকে এসে লাগলো উৎসর। কঙ্কালটাকে কোলে তুলে পিছনে ফিরে তাকালো সে। সুবর্ণ কি কাঁদছে? তার ঘোমটা টানা মুখটা দেখা না গেলেও শব্দটা যেন সেখান থেকেই আসছে। উৎসর কিন্তু কোনো অনুভূতি নেই। যন্ত্রচালিত পুতুলের ন্যায় সে কেবল চেয়ে আছে সুবর্ণর দিকে, হয়তো অপেক্ষা করছে তার পরবর্তী আদেশের। এমন সময় বইতে থাকা দমকা হাওয়ায় হঠাৎ মাথার ঘোমটাটা সরে গেল সুবর্ণর। সঙ্গে সঙ্গে তার মুখটা উৎসর সামনে উন্মোচিত হতেই এক ধাক্কায় যেন সমস্ত সম্মোহন কেটে গেল উৎসর। আর তৎক্ষণাৎ একদম বন্ধ করা ভয় তার সারা শরীরটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। এ কোথায় দাঁড়িয়ে আছে সে? এখানে এলো কিভাবে? আর সামনে সামনে ওটা কে দাঁড়িয়ে? ভয়ে কাঠ হয়ে গেল উৎস। দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা নারী মূর্তির অর্ধেক মুখ একেবারে কালো, আর বাকি অর্ধেকের চামড়া গলে পচে গিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে হাড়। জলজল করছে দুটো চোখ। ততক্ষণে ঠকঠক করে কাঁদতে আরম্ভ করেছে উৎস। হাত থেকে কঙ্কালটা পড়ে গিয়েছে মাটিতে। তার সামনেই ওই বিভৎস নারী মূর্তি সঙ্গে সঙ্গে সেই কঙ্কালটাকে কোলে তুলে নিল। উৎস কোনো রকমে কাঁপতে কাঁপতে বলল, কে 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 তুমি? তোমার পূর্বপুরুষ, তোমার বাবার বাবার মায়ের বৌদি আমি, জমিদার কালীবল্লভ রায়চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। এতদিন ধরে তোমার অপেক্ষা করছি আমি। তুমি না এলে আমি আমার বাছাকে উদ্ধার করতে পারছিলাম না। আমার বাছা আর ওই হতভাগ্য শিশুগুলার মুক্তি চাই আমি। এই জমিদার বাড়ি, এই মোহর, তুমি সব কিছু নাও উৎস, সব নাও, কিন্তু এদের মুক্তি করিয়ে দাও। মা বগলার মন্দিরের উপর লেগে থাকা রক্তের দাগ ধুয়ে দাও। এই বংশের অন্তিম উত্তরসূরি তুমি। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো উৎস। ভয়, আতঙ্ক, বিস্ময়, একসাথে সমস্ত অনুভূতি তাকে একেবারে কাঠের পুতুলে পরিণত করেছে। এসো এসো, এবার আমাদের যেতে হবে। ভোলা অকালে অর্ধেক বলিপ্রাপ্ত শিশু, সে আমার জন্য শান্ত থাকে, না হলে সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। সেই তো শিবাদলের মধ্যে মিশে জমিদার আর লেঠেলদের কামড়েছিল। তার জন্যেই লেঠেল, জমিদার সবাই মারা গেছে। তার বশীকরণের জন্যেই জমিদার তার তৃতীয় স্ত্রীকে টুটি কামড়ে মেরে দিয়েছিল। সে এক পিশাচ শক্তিতে পরিণত হয়েছে, 1.5 ফুটিয়া পিশাচ, যে বশীকরণ করে মানুষকে জমিদার বাড়িতে এনে গলা কেটে মেরে দেয়। তাই তো আমি তোমাকে দিয়ে ওর কঙ্কাল নাট মন্দিরের কাছে তুলিয়েছি আজ। ওর উচিত সৎকার করা দরকার। এতক্ষণে ফ্লোরার কথা মনে পড়ল তার, আর সঙ্গে সঙ্গে দেহের সমস্ত আড়ষ্টতা যেন কেটে গেল মুহূর্তে। ফ্লোরা, ফ্লোরা কোথায়? চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো। 1.5 ফুটিয়ার কবলে পড়লে মেয়েটাকে আর বাঁচানো যাবে না। গভীর রাত, অন্ধকার যেন পাথরের মতো ভারী হয়ে বসে আছে গোটা জমিদার বাড়ির ওপর। বাতাসে ফুলের ঘ্রাণের সাথে মিশেছে আরো একটা গন্ধ, ফুলের মতোই গন্ধ। তবে সেই গন্ধে কিন্তু শান্তি নেই, আছে অদ্ভুত এক অস্থিরতা। জমিদার বাড়ির চারপাশে ধোঁয়া আর ধুলোর দাপট, যেন চারপাশের সময় থেমে গিয়েছে। আকাশের বুক চিরে জ্বলজ্বল করে উঠছে বিদ্যুতের রেখা। মাটির নিচে চাপা পড়ে থাকা শতাব্দী প্রাচীন এক অভিশাপ
যেন আজ জেগে উঠবে। ফ্লোরা কিন্তু এত সব অনুভূতি পাচ্ছে না। সে চারিদিকে আলো ফেলে উৎসকে খুঁজতে ব্যস্ত। উৎস, এই উৎস, উৎস। নাট মন্দিরের কাছে এসে সে দেখল সেখানে একটা মানুষের কঙ্কাল শোয়ানো রয়েছে। রাত্রিবেলা হঠাৎ এমন একটা দৃশ্য দেখে চমকে উঠল ফ্লোরা। এটা কি, এটা কি? কিছুক্ষণ তার উপরে আলোটা স্থির রেখে বুঝল জিনিসটাকে সদ্য মাটি খুঁড়ে তোলা হয়েছে। বর্তমানে সেটা জড় বস্তুরই সামিল। কাঁপা কাঁপা গলায় এদিক ওদিক আলো ফেলে উৎসকে আরো কিছুক্ষণ ডেকে চলল। উৎস, তুমি কোথায়? উৎস, সাড়া দাও, আমার খুব ভয় করছে। উৎস, উৎস, উৎস। কিন্তু তার আলোটা যদি কোনোভাবে নাট মন্দিরের চূড়ার দিকে গিয়ে পড়ত, তাহলে হয়তো সাবধান হওয়ার একটা সুযোগ পেত ফ্লোরা। সেখানে অদ্ভুত ভঙ্গিতে বসে রয়েছে একটা বাচ্চা ছেলের অবয়ব। তার সারা শরীর কালো, আর মুখটা, না, তার কোনো মুখ নেই। মুন্ডু ছাড়া কেবল থর, শুধুই থর। 1.5 ফুটিয়া পিশাচ। ফ্লোরা চারপাশে খুঁজেও যখন উৎসর খোঁজ পেল না, এখন সে কি করবে এসবে যখন ভাবছে, এমন সময় পিছন দিক থেকে সেই পিশাচ ফ্লোরার উপরে ঝাঁপিয়ে পড়ল। চিৎকার করে উঠল ফ্লোরা। তারপর মাটিতে মুখ গুঁজে পড়ে জ্ঞান হারালো। উৎস ছুটে চলেছে নাট মন্দিরের দিকে। একরকম হাওয়ায় ভেসে তার সাথে এগিয়ে চলেছে সুবর্ণ। ছুটতে ছুটতে উৎস বলল, আমি প্রস্তুত। আমি তোমার সব শর্ত পূরণ করতে প্রস্তুত। তুমি যা বলবে আমি সব করতে রাজি। প্লিজ প্লিজ, তুমি ফ্লোরার কিছু করো না, প্লিজ। জমিদার মহলের চৌহদ্দিতে ঢুকতেই একটা শীতল হাওয়া তার শরীর ছুঁয়ে বেরিয়ে গেল। নাট মন্দিরের সামনে আসতেই উৎস দেখতে পেল ফ্লোরা মাটিতে পড়ে রয়েছে। দ্রুত ছুটে গিয়ে তার গায়ে হাত দিতেই এক অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে চাইল ফ্লোরা। তারপরে তড়াক করে উঠে দাঁড়ালো সে। উৎসর দিকে এক দৃষ্টে তাকিয়ে ঘাড়টা একবার ডান দিকে, পরক্ষণেই আবার বাঁ দিকে বাঁকিয়ে নিঃশব্দে হাসল। তার চোখ দুটো এখন লাল, মুখের ভঙ্গিও কেমন অস্বাভাবিক। ভয় হলো উৎসর। সে 2 পা পিছিয়ে এলো। এই কোন ফ্লোরাকে দেখছে সে? ঠিক এমন সময় হাওয়ায় ভর করে সুবর্ণর গলার স্বর ভেসে এলো তার কানে। উৎস যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এখন সে কি করবে? কিভাবে স্বাভাবিক করবে ফ্লোরাকে? সে তো কোনো তন্ত্রমন্ত্র জানে না। কেমন অসহায় লাগলো তার নিজেকে। আবারও ভেসে এলো সুবর্ণর গলার স্বর। মা বাবলার সামনে দাঁড়িয়ে শপথ নাও, আজ তুমি শুধু উত্তরসূরি নও, তুমি আজ বিচারক। এই বংশ, এই অভিশপ্ত পরিবার, এই জমি, এই মৃত আত্মা সব তোমার হাতে। এবার সিদ্ধান্ত নাও তুমি। 2 বাচ্চাকে মুক্তি দিয়ে অভিশাপ শেষ করবে, নাকি ফ্লোরাকে হারিয়ে ফেলবে? উৎস চোখ বন্ধ করল। হৃদয়ে যেন ভেসে উঠল ভোলার করুণ কান্না, ফ্লোরার অবশ মুখ, আর সুবর্ণর নিঃশেষ আত্মত্যাগ। ধীরে ধীরে চোখ খুলে মুখ তুলল উৎস। তারপর দৃঢ় সংকল্প নিয়ে মাটিতে পুঁতে থাকা চন্দ্রহাসটা হাতে তুলে নিল। আমি প্রস্তুত, বলো কি করতে হবে। যাও, রক্ত স্নান দিয়ে মন্দিরের চৌকাঠ
একেবারে ঘোর লাগা পরিবেশ। হাওয়ায় এখন শুধুই পুরনো রক্তের গন্ধ। সময় যেন থেকে থেকে থেমে যাচ্ছে, আবারও বয়ে চলছে দ্রুত। উৎস চন্দ্রহাসটা হাতে নিয়ে এগিয়ে চলেছে নাট মন্দিরের চৌকাটের দিকে। এমন সময় হঠাৎ ফ্লোরা অদ্ভুত ভঙ্গিতে মাটিতে হামাগুড়ি দিয়ে ধেয়ে এলো উৎসর দিকে। সে সাবধান হয়ে ওঠার আগেই ফ্লোরার এক প্রবল ধাক্কায় তার শরীরটা ছিটকে গিয়ে পড়ল ভাঙা দেওয়ালের গায়ে, আর তার হাত থেকে চন্দ্রহাসটা ছুটে গিয়ে পড়ল মন্দিরের চাতালে। ব্যথা যন্ত্রণা নিয়ে আবারও উঠে দাঁড়ালো উৎস। চন্দ্রহাসের দিকে এগোতেই ফ্লোরার শরীরটা পুনরায় ধেয়ে এলো তার দিকে। কি বিভৎস দেখাচ্ছে এখন ফ্লোরাকে। সনের নুড়ির মতো উঠছে তার খোলা চুল, রক্তবর্ণ চোখ, সেই সাথে কান এঁটো করা হাসি। কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। সে মূর্তি একেবারে উৎসর সামনে এসে উৎসর গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরল। ছটফট করতে করতে উৎস দেখল ফ্লোরার ঘাড়ের ওপর দুপাশে পা ঝুলিয়ে বসে আছে একটা মুন্ডুহীন বাচ্চা ছেলের শরীর। ধোঁয়াটে সেই কালচে শরীর এখন নিয়ন্ত্রণ করছে ফ্লোরাকে, আর তারই জেরে ফ্লোরা তার প্রাণ প্রিয় উৎসকে মারতে এতটুকু পিছপা হচ্ছে না। ধীরে ধীরে ফ্লোরার হাত শেকলের বেড়ির মতো ক্রমশ চেপে বসছে উৎসর গলায়। ঝাপসা হয়ে আসছে উৎসর দৃষ্টি। এতটুকু বাতাসের জন্য হাঁপড়ের মতো ওঠানামা করছে তার বুক। এমন সময় হঠাৎই একটা কালো ধোঁয়ার কুণ্ডলি ধেয়ে এলো ওদের দিকে, আর সঙ্গে সঙ্গে ফ্লোরা বিকৃত কণ্ঠে চিৎকার করে ছুঁড়ে ফেলে দিল উৎসর শরীরটা এসে আছাড় খেয়ে পড়ল মন্দিরের চাতালে। চিৎকার করার আগেই জ্ঞান হারিয়ে ফেলল উৎস। তার মাথা ফেটে এখন রক্ত বেরোতে আরম্ভ করেছে। ইতিমধ্যে চারপাশে শুরু হয়ে গিয়েছে প্রবল ঝড়। শোঁ শোঁ করে বইতে থাকা হাওয়ার দাপটে মন্দিরের ঘণ্টাগুলো দুলে দুলে বেজে উঠছে। ঘূর্ণায়মান সেই হাওয়ার চোখ রাঙানিতে ভগ্নপ্রায় জমিদার মহলটিও থরথর করে কাঁপছে। সবকিছু যখন প্রায় শেষ আর কারোরই কিচ্ছু করার নেই, ঠিক তখনই দেখা গেল আচমকা কাঁপতে কাঁপতে এত বছরের বন্ধ মন্দিরের দরজাটা খুলে গেল। কারণ উৎসর মাথা ফেটে গড়িয়ে আসা রক্ত প্রথমে চাতালে পড়ে থাকা চন্দ্রহাসটিকে স্পর্শ করেছে, তারপর সেটা সর্পিল গতিতে এগিয়ে এসে স্পর্শ করেছে মন্দিরের চৌকাঠ। আর তাই জমিদার বংশের এই সন্তানের রক্তে আজ এত বছর পর রক্ত স্নান করে মন্দিরের চৌকাঠ পুনরায় পবিত্র হয়ে উঠেছে। ওই যে দেখা যাচ্ছে অন্ধকারের বুক চিরে মন্দিরের ভেতর থেকে উদিত হওয়া এক রক্ত চাপা আলো। মন্দিরের ভিতরে বগলা দেবীর মূর্তি, অষ্টভুজা, হাতে খড়গ, খপ্পর, কপাল, খঞ্জর, মুন্ডমালা, জিভ বের করা রক্তে রঞ্জিতা। আর মায়ের চরণে পড়ে আছে এক কঙ্কালময়ী নারীর অবয়ব। মন্দিরের দরজা খুলে যেতেই পুনরায় সুবর্ণর ধোঁয়াটে শরীরটা চাতালের উপর পুঞ্জীভূত হল। আমার গর্বের সন্তানের ওর আর ভোলার মুক্তি চাই আমি। আর তাই তো আমি মায়ের চরণে আজও পড়ে গেছি। পুত্র তুমি এসেছ আর এই বংশের নিয়ম ভেঙে একটা নারীর জন্য তুমি নিজের প্রাণ দিতে আজ বদ্ধ পরিকর। তোমার কাছে শক্তি অর্থে আজ কোনো দাম নেই। এসবের থেকে তোমার কাছে আজ একটা মেয়ের জীবন অনেক বেশি দামি। এটাই তো এই বংশের পাপ খণ্ডন। মায়ের পায়ে পড়ে রয়েছে সুবর্ণলতার শরীর। সুবর্ণর ধোঁয়াটে অভিশপ্ত শরীরটা আবারও স্বাভাবিক মানুষের রূপ নিল, যে রূপে সে উৎসকে প্রথম দেখা দিয়েছিল। ছেলের মুন্ডুহীন দেহের কঙ্কালটাকে কোলে নিয়েই ধীর পায়ে সে এগিয়ে গেল গর্ভগৃহের দিকে। মায়ের চরণে রাখল সেটা।
মা, মা, এটাই আমার মুক্তি। আমি আজ আর কিচ্ছু চাই না মা, আর কিচ্ছু চাই না। শুধু আমার বাছার শান্তি চাই। শান্তি দাও মা, ওকে, ওকে শান্তি দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল মুন্ডু আর কঙ্কাল ভস্ম হয়ে গেল। ওদিকে সুবর্ণলতার শরীরটা ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করলো। এবার ওরও যে মুক্তির সময় হয়ে এসেছে। এতকাল ধরে যে মা কেবল তার সন্তানের জন্য নিজে প্রেতজনি প্রাপ্ত করে ঘুরে বেড়াচ্ছিল এই অন্ধকার মহলের আনাচে কানাচে, আজ নিজের সন্তানকে মুক্ত করে সেও মোক্ষ লাভ করল। ধীরে ধীরে ধোঁয়া হয়ে শূন্যে বিলীন হয়ে গেল সুবর্ণর শরীর। ওদিকে নিথরভাবে পড়ে থাকা উৎসর শরীরটা হঠাৎ নড়ে উঠল। প্রথমে আঙুল, তারপর চোখের পাতা। একটা সময় ধর্মর করে উঠে বসল সে। মাথা ফেটে রক্তে ভেসে গিয়েছে তার গোটা শরীর। তবুও হাঁচড় পাঁচড় করে কোনো ক্রমে সে এগোলো সামনেই পড়ে থাকা ফ্লোরার কাছে। মন্দিরের চাতাল থেকে নামতেই নিঃসাড়ে পড়ে থাকা ফ্লোরার দেহটা তড়াক করে লাফিয়ে শূন্যে ভেসে উঠল। তারপর এক লাফে এসে পড়ল সেটা উৎসর সামনে। কাঁপা কাঁপা স্বরে উৎস বলল, ফ্লোরা, ফ্লোরা, আমি উৎস। আমাকে চিনতে পারছো ফ্লোরা? ফ্লোরা তখনও উবু হয়ে বসে রক্তবর্ণ চক্ষু নিয়ে একভাবে গর্জন করে চলেছে। ফ্লোরা, ফ্লোরা, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না ফ্লোরা? এই বলে টলতে টলতে একটা হাত বাড়িয়ে দিল উৎস। সঙ্গে সঙ্গে ফ্লোরা দাঁত মুখ খিঁচিয়ে উৎসর হাতে কামড় বসাতেই যাবে, এমন সময় ছোঁ মেরে ফ্লোরার শরীরটাকে পাজা কোলা করে তুলে ধরল উৎস। কিন্তু ওই প্রবল শক্তিশালী 1.5 ফুটিয়া পিশাচ যে কিনা আশ্রয় নিয়েছে ফ্লোরার শরীরে, তার সাথে কি কোনো সাধারণ মানুষের শক্তি পেরে উঠতে পারে? কখনোই সম্ভব না। তবে এখানে ঘটছে কিন্তু অন্য ঘটনা। পিশাচে পাওয়া ফ্লোরার ছটফট করতে থাকা শরীরটাকে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে কাঁধে তুলে নিয়ে মন্দিরের চাতালের দিকে এগিয়ে যাচ্ছে উৎস। তবে এ কি আমাদের পরিচিত উৎস, যে তার মাথায় প্রচণ্ড আঘাত নিয়ে টলতে টলতে এগিয়ে এসেছিল ফ্লোরার কাছে? এখন কিন্তু দেখে আর তা মনে হচ্ছে না। তার প্রতিটি পদক্ষেপ জানান দিচ্ছে কি আসরিক শক্তিতে বলিয়ান হয়ে উঠেছে সে। শত চেষ্টা করেও ফ্লোরা কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। ওদিকে উৎসর চোখ মুখ দিয়ে যেন আগুন ঝরছে, এক রণংদেহী ভঙ্গি তার। মন্দিরের চাতালের কাছাকাছি গিয়ে ফ্লোরাকে একরকম চাতালের উপরে ছুঁড়ে ফেলে দিল উৎস। এবার ছটফট করতে শুরু করলো ফ্লোরার ভেতরে থাকা 1.5 ফুটিয়া। সে না ফ্লোরার দেহ ছেড়ে বেরোতে পারছে, না মন্দিরের চাতালে দাঁড়িয়ে থাকতে পারছে। এককালের জাগ্রত মন্দির আজ এত বছর পর পুনরায় জেগে উঠেছে। অশুভ শক্তির সাধ্য কি সেই মন্দিরের পবিত্র স্পর্শ সহ্য করে? জীবন্ত মানুষের গায়ে আগুন ধরে গেলে তার যেমন জ্বালা যন্ত্রণা অনুভূত হয়, ফ্লোরার ভেতরে থাকা 1.5 ফুটিয়া পিশাচের অবস্থা এখন সেই রূপ। আর তাই ফ্লোরার শরীরটা নিয়ে সে উন্মাদের মতো দালানের ওপরে লাফালাফি করে চলেছে, কিন্তু দালান ছেড়ে নামতে পারছে না। ওদিকে উৎস আরেক কাজে মেতেছে। তার পুনরায় সেই সম্মোহিতের ন্যায় অবস্থা। কি করছে, কেন করছে, এসব কোনো কিছুরই হুঁশ এখন আর তার নেই। যেন কারোর অঙ্গুলি হেলনে একের পর এক কার্য সমাধা করতে ব্যস্ত সে। শুকনো পাতা জড়ো করে আগুন ধরালো উৎস। তারপর যন্ত্র চালিতের মতো মাটি খুঁড়ে তুলে আনা ভোলার কঙ্কালটাকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল আগুনের দিকে। ওদিকে তখন উন্মাদের মতো চিৎকার করে লাফালাফি করে চলেছে ফ্লোরা। উৎস কঙ্কালটা নিয়ে আগুনের সামনে এসে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তারপর একটা করুণ দৃষ্টিতে
ছটফট করতে থাকা ফ্লোরার দিকে একবার দেখে কঙ্কালটাকে ছুঁড়ে ফেলে দিল আগুনের মধ্যে। ধপ করে লাফিয়ে উঠল অগ্নিশিখা। এত বছরের অভিশাপকে মুহূর্তে গিলে খেল সে। ওদিকে চাতালের উপর ছটফট করতে থাকা ফ্লোরার দেহটাও শান্ত হলো। সঙ্গে সঙ্গে তার শরীরের ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এসে মিশে গেল সেই আগুনের মধ্যে। এদিকে উৎসর দেহটাও এলিয়ে পড়ে গেল মাটিতে। তার শরীর থেকে বেরিয়ে এলো একটা সাদা ধোঁয়া। তৎক্ষণাৎ সেটা একটা আকার নিয়ে উৎসর দেহের পাশে খানিক দাঁড়িয়ে রইল। এক দৃষ্টে নিথরভাবে পড়ে থাকা উৎসর দিকে দেখে চলল সে। তার বংশের সম্ভবত শেষ উত্তরাধিকারী, আর আজকে তার হাত ধরেই সুবর্ণরও মুক্তি হল। সেই সাথে তার কোলের সন্তান তারাদাস, হতভাগ্য শিশু ভোলা, এদেরকেও অভিশাপ মুক্ত করতে পারল সে। সর্বোপরি মুক্ত হল এই জমিদার বংশের অভিশাপ। অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগল সুবর্ণর ছায়া শরীরের চোখ দিয়ে। শেষবারের মতো কর জোরে মাকে প্রণাম জানালো সে। তারপর ধীরে ধীরে তার বায়বীয় শরীরটা ভেঙে গেল। একটা সাদা ধোঁয়া বাতাসের সাথে মিশে বেরিয়ে গেল জমিদার বাড়ি ছেড়ে। গ্রিসে ফিরে এসেছে উৎস। নিজের চেষ্টায় আবারও শুরু করেছে ব্যবসা। এখন সে আর আগের মতো দুর্বল নয়। তার মনের জোর সেই রাতের পর থেকে যেন অনেক গুণে বেড়ে গিয়েছে। তবে হ্যাঁ, ওই জমিদার বাড়ি থেকে কোনো গুপ্তধন সে আর নিয়ে আসেনি। আদেও গুপ্তধন আছে কিনা সেই রাতের পর সেটা খুঁজে দেখার ইচ্ছাও হয়নি আর তার। কেবল রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করে এসেছে। মায়ের আশীর্বাদে প্রাণ নিয়ে যে ফিরতে পেরেছে, এই অনেক ওর কাছে। ওই অভিশপ্ত গুপ্তধনের প্রতি তার আর বিন্দুমাত্র লোভ নেই। এখানে আসার পর ওরা খবর পায় বগলাপুর গ্রামে নাকি ভূমিকম্প হয়েছে। তবে তার মাত্রা বেশি ছিল না, তাই তেমন বড়সড় কোনো ক্ষতি গ্রামের মানুষের হয়নি। কেবল জমিদার বাড়িটা ধসে মাটিতে মিশে গিয়েছে। তবে হ্যাঁ, একেবারে কিছু নিয়ে আসেনি বললে হয়তো একটু ভুল বলা হবে। ওই যে উৎসর সংগ্রহশালার তাকে শোভা পাচ্ছে জমিদার বাড়ির সেই অভিশপ্ত চন্দ্রহাস। আপনারা শুনছিলেন রিমা গোস্বামীর কাহিনী দেবী বগলার কোপ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ সময় ফুরিয়েছে। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।